তো এবারে তো প্রথম আমরা রাজনীতি শাস্ত্রের কথা পাচ্ছি, নারদ আসছেন স্বর্গ থেকে। তো স্বর্গ থেকে নারদ এসছেন। এখন প্রশ্ন করলে চলবে না যে স্বর্গ থেকে কিভাবে আসে, মানে এসছেন। স্বর্গ অন্য কোনো জায়গায়ও হতে পারে, কি হতে পারে না হতে পারে সে নিয়ে আমি যাচ্ছি না। এবং তিনি পাণ্ডুর বার্তা নিয়ে, পাণ্ডু তখন তো মৃত, পাণ্ডুর বার্তা নিয়ে যুধিষ্ঠিরের কাছে আসছেন। নারদ যুধিষ্ঠিরকে বলেন তুমি রাজস্ব যজ্ঞ করো। রাজস্ব যজ্ঞ কি? ভূভারতের সব রাজাদের কর আদায়ের পরামর্শ দিলেন। যুধিষ্ঠিরকে কি বলেছিলেন নারদ, কেমন ছিল সে রাজনীতির পাঠ, সেটা একটু দেখবো আমরা। নারদের সঙ্গে আর ৪ জন ঋষি এসেছিলেন, তারাও রাজনীতি শাস্ত্রে খুব পারঙ্গম। সেই ৪ জন ঋষির নাম হচ্ছে পারিজাত, রৈবত, পারিজাত, রৈবত, সুমুখ ও সৌম। আমরা বাঙালি, আমরা বলি পারিজাত, রৈবত, সুমুখ আর সৌম। তারাও রাজনীতি বিষয়ে প্রচন্ড জ্ঞান ধরতেন, মানে জ্ঞান তাদের ছিল। নারদ এবং এই ৪ রাজনীতিবিদ যুধিষ্ঠিরকে অর্থ আর রাজনীতি সম্পর্কে উপদেশ দিলেন। সেই সঙ্গে শুধু নীতির বা রাজনীতির কথা ভাবতে বললেন, শুধু অর্থ চিন্তার কথা ভাবলে চলবে না, তোমাকে রাজনীতির কথা ভাবতে হবে। কি ভাবতে হবে? তোমার মিত্রদের কথা ভাবতে হবে, পররাষ্ট্রনীতির কথা ভাবতে হবে, তোমাকে আস্থাভাজনদের কথা ভাবতে হবে, অনুগতদের কথা ভাবতে হবে, তাদের দায়িত্ব দিতে হবে অর্থের, অর্থ বিভাগের, ফিনান্সের এবং সৈন্য বিভাগের। আর প্রজাদের যেন কঠোর দণ্ড না দেওয়া হয়, কঠোর শাস্তি না দেওয়া হয়। আর দুর্গ, যেটাকে সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্বের, সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্ব হচ্ছে রাজা যেমন প্রথম অঙ্গ, তেমনি অমাত্য আরেকটি অঙ্গ, তেমনি দুর্গ হচ্ছে একটা খুব বড় অঙ্গ। দুর্গ হচ্ছে একটা ফোর্ট। এখানে দুর্গ বলতে আমরা শহরকেও বোঝাতে পারি, যে শহরটা চারদিক থেকে সুরক্ষিত থাকে। দেখবে যে মুর্শিদাবাদ যখন রাজধানী ছিল, তার ৩ দিকে জলপথ করা হয়েছে। দুদিকে জলপথ ছিল, আর একদিকে কৃত্রিম জলাশয়, ওই কাটিগঙ্গা খোঁড়া হয়েছিল, আর একদিকটা স্থলপথ ছিল, সেখানটায় সৈন্য সামন্ত থাকতো। সবসময় এটা খুব সুরক্ষিত জায়গা হয় দুর্গ। দুর্গ বলতে সবসময় যে ফোর্ট উইলিয়াম বোঝাবে এমন নয়, একটা গোটা শহরও দুর্গ হতে পারে। এই দুর্গকে সারা বছর ধনধান্য, জল, অস্ত্র, যন্ত্র, যোদ্ধা এবং শিল্পীতে তারা যেন সবসময় দুর্গগুলো পরিপূর্ণ থাকে। নারদ এবং তার সঙ্গীরা যুধিষ্ঠিরকে সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্বের কথা বলতে আরম্ভ করলেন। কি কি বললেন? রাজার কি কি করণীয় তা বললেন, অমাত্যরা কি কি করবে মানে মন্ত্রী পরিষদ, জনপদ কেমন হবে, কোষ, অর্থ, ফিনান্স কেমন হবে, দণ্ড, এখানে দণ্ড মানে হচ্ছে আর্মি, তখন তো ওই এয়ারফোর্স বা নেভি ছিল না, আর্মি, এবং মিত্র, পররাষ্ট্রনীতি। রাষ্ট্রের এই প্রথম অঙ্গটি, যেটাকে আমরা রাজা বলছি, এটাকে মহাভারতকার অবশ্য রাজা বলেন না, তিনি স্বামী বলেন। স্বামী মানে হচ্ছে মালিক, প্রভু, অধিকারী। এই অর্থে স্বামী হচ্ছেন ঈশ্বর। যুধিষ্ঠিরকে নারদ পররাজ্য আক্রমণ করতে বললেন এবং জানালেন তার ফলে তুমি অনেক ধনরত্ন পাবে, এবং সেই ধনরত্ন কি করবে? যোদ্ধাদের যোগ্যতা অনুযায়ী ভাগ করে দেবে। আর কথা বলেন কৃষকদের যেন কোনোদিন খাদ্য বীজের অভাব না হয়, কৃষকরা যেন খেতে পান, ৩ বেলা যেন খেতে পান, আর তাদের যেন বীজের কোনো অভাব না হয়, কারণ তারাই গোটা রাষ্ট্রের খাদ্য যোগান দেয়। কৃষকদের অল্প সুদে ঋণ দেওয়ার কথাও নারদ যুধিষ্ঠিরকে বলে গেলেন। এরপরে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে প্রবৃত্ত হলেন, ভাইদের পাঠালেন বিভিন্ন রাজ্য জয় করে কর নিয়ে আসার জন্য। যথাসময়ে সেসব হলো। যুধিষ্ঠির স্বামী বা রাজা হলেন, কৃষ্ণকে পুরুষোত্তম হিসেবে অর্ঘ্য প্রদান করা হলো, সভা পর্বে রাজনীতির অঙ্গ হিসাবে দুজনকে হত্যা করা হলো। তারা হলেন জরাসন্ধ আর শিশুপাল। এই রাজনীতি বিষয়ে মহাভারতকার তিনি মনুর বচনে, মনে রাখতে হবে যে এই মনুর যে মনু সংহিতা, যেটা আমরা এখন যে মনুস্মৃতি পড়ি মহাভারতের সময়, সেই মনুস্মৃতি ছিল না, সেটা স্বয়ম্ভর মনুর রচনা। সেটি ছিল কনস্টিটিউশন, সেটি ছিল সংবিধান। সেখানে অনেক সামাজিক নীতির কথা আছে, পররাষ্ট্র নীতির কথা আছে, মানে একটা দেশ চালাতে গেলে যা যা লাগে, আমাদের যেমন সংবিধান বা অন্যান্য দেশে যেমন সংবিধান কিছু নীতি নিয়মের কথা থাকে, সেই সংবিধানটা ছিল। এবং খেয়াল রাখতে হবে, আমরা তো দুম করে যুধিষ্ঠিরের জায়গায় চলে এলাম, মহাভারত কিন্তু শুরু হচ্ছে অনেক আগে। আমাদের আদি পর্বে যেহেতু এদের কথা রয়েছে, জনমেজয়কে দিয়ে শুরু হচ্ছে, তারপর ফ্ল্যাশব্যাকে সবকিছু দেখানো হচ্ছে, কিন্তু মানে শান্তনুর সময়ে এই মনুর যে সংহিতা বা মনু সংহিতা, লবুক, সেটা ছিল প্রধান সংবিধান। কিন্তু এই সময়টায় সংবিধানটা চেঞ্জ হয়ে যায়, মনু সংবিধান, মনু সংহিতা থেকে পরাশর সংহিতায় চলে যায়। এটা আপনারা খেয়াল করতে পারবেন যদি মৎস্যগন্ধার বিবাহের কথা ভাবেন। মৎস্যগন্ধা ছিলেন বিবাহিতা এবং এক পুত্রের জননী।
তিনি তার বিয়ে মনুর বিধান অনুযায়ী, মনু সংহিতা অনুযায়ী, কোন নারী যদি একবার বিবাহিত হন, তার স্বামী যদি মরে যান, তার স্বামী যদি লম্পট হন, তার স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যান, আরো যা 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 হওয়ার সম্ভাবনা আছে সবগুলো যদি হন, তবুও ওই নারী পুনর্ভূ হতে পারেন না, তারা বিয়ে আর হবে না। কিন্তু পরাশর দেখালেন যে না, নারী নারী পুনরায় বিবাহ হতে পারে। এবং পরাশর যদি না দেখাতেন, এই লবণটা যদি চেঞ্জ না হতো, তাহলে কিন্তু সত্যবতী মৎস্যগন্ধা ইনি কিন্তু শান্তনুর স্ত্রী হিসেবে হস্তিনাপুরের রাজপ্রাসাদে ঢুকতে পারতেন না। ফলত